প্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে অভিনন্দন জানাই। নিশ্চয়ই ভালো রয়েছে। তোমাদের শুভকামনা করে শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের পড়ানো হবে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বা ক্ষয়চক্র যে ভূমিরূপে চলে তার ক্ষয়চক্রগুলো পরিপূর্ণতা প্রাপ্তি লাভ করতে পারে না, এই রকমের বিষয়গুলি নিয়ে। বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ, হেডলাইন লেখাই রয়েছে যে ক্ষয়চক্রের বাধা এবং বাধার ফলে আরো কিছু কার্যক্রম একসঙ্গে শুরু হয়ে যায়, যেটাকে বলা হয় ভূমিরূপের পুনর্যৌবন লাভ সম্পর্কে। আজকে তোমাদের প্রধানত আলোচনা হবে এই ভূমিরূপের বা ক্ষয়চক্রের বাধা কি, আর ভূমিরূপের পুনর্যৌবন লাভ কি, আর পুনর্যৌবন লাভের ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি গঠিত হয় সেইগুলি সম্পর্কে। প্রথমেই আসি যে ক্ষয়চক্রের বাধা কি। এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা পড়েছি ক্ষয়চক্র কি। ভূমিরূপ একটি সিস্টেম অনুসারে যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে চক্রাকারে আবর্তিত হয়, কিন্তু এই চক্রাকার আবর্তনের ফলে কিছু কিছু কিন্তু বাধা চলে আসে। যে একটা সিস্টেম যে বজায় থাকে সেই সিস্টেমটা কিন্তু বিঘ্নিত হয়ে যায়। দেখা গেল যে কোনো একটি ভূমিরূপ হয়তো যৌবন পর্যায়ে রয়েছে, সেটা শেষ পর্যায়ে চলে যেতে পারে হঠাৎ করে, বা যে পরিণত পর্যায়ে রয়েছে সে বার্ধক্য পর্যায়ে না গিয়ে আবার যৌবন পর্যায়ে যেতে পারে, এইরকম কিছু বিষয়। প্রথমেই দেখো যে ক্ষয়চক্রের বাধা কি, এরকম করে হয়তো 2 মার্কের একটা প্রশ্ন আসতেই পারে পরীক্ষাতে। ক্ষয়চক্রের বাধা কি, আসলে বাধার সংজ্ঞা কি সেটাই জানতে চাইছে। ক্ষয়চক্রটা কি? যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়। এটাই এই চক্রাকার আবর্তনটাকে ভেঙে দেওয়া। সংজ্ঞাটা কি করে লিখবে? আসলে এই ক্ষয়চক্রের বাধা সম্পর্কে ধারণা দিয়েছেন WM ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিস তার জিওগ্রাফিক্যাল এসে বইতে। জিওগ্রাফিক্যাল এসে বইটাতে আগেই বলেছি পূর্ববর্তী ক্লাসগুলিতে, জিওগ্রাফিক্যাল এসে বইটি কিন্তু WM ডেভিসের। ক্ষয়চক্রের বাধা কি? যে ভূমিরূপ সাধারণত একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে যৌবন পরিণত আর বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছায়। কিন্তু বেশ কিছু কারণে, যেমন সমুদ্রের জলতলের পরিবর্তন, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ক্ষয়সীমার পরিবর্তন। ক্ষয়সীমা মানে বিভিন্ন ধরনের যে ক্ষয়কারী শক্তিগুলি রয়েছে, এই ক্ষয়কারী শক্তিগুলির একটা নির্দিষ্ট সীমা রয়েছে ক্ষয় করার, তাকে বলছে ক্ষয়সীমা, যে সমুদ্রের তলের নিচে আর ক্ষয় করতে পারে না। যেন ক্ষয়সীমার উদাহরণ হলো সমুদ্রপৃষ্ঠ। এই সমুদ্রপৃষ্ঠের উত্থান অথবা পতন হলে ক্ষয়চক্রের বাধা আসে। উপরের দিকে উঠলেও বাধা আসবে সমুদ্রের জল, তাহলে ক্ষয়চক্র বন্ধ হয়ে যেতে পারে। নিচের দিকে যদি নেমে যায় সমুদ্রের জল, তাহলে নদীর গতি কিন্তু বেড়ে যেতে পারে। আবার যদি দেখা যায় যে নদীতে কোনো কারণে জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে নদীর জলের পরিমাণ বৃদ্ধি পাবে। জলের পরিমাণ বৃদ্ধি পেলে নদী ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। যদি দেখা যায় যে ভূ আন্দোলনের ফলে ভূমিভাগ উপরের দিকে উঠে গেছে, তাহলে একটা ভূমিরূপ পরিণত পর্যায় থেকে আবার যৌবন পর্যায়ে ফিরে যেতে পারে, বা নদী গ্রাসের ফলেও হতে পারে। আবার দেখা গেল কোনো একটি আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়চক্র চলছে, যৌবন পর্যায়ে থাক বা পরিণত পর্যায়ে থাক, সেটা একটা শুষ্ক মরু অঞ্চলের অন্তর্গত হয়ে গেছে, সেখানে নদীর ক্ষয়চক্র ছেড়ে আবার বায়ুর ক্ষয়চক্র শুরু হয়ে যাবে। এইভাবে বিঘ্নিত হয়। সংজ্ঞার ভিতরে এই কথাগুলোকেই বলতে হবে। একটি ডেভিসের মতে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে ভূমিরূপের যৌবন পরিণত আর বার্ধক্য পর্যায়ের মাধ্যমে অতিবাহিত হয়, কিন্তু মাঝপথে জলবায়ুগত পরিবর্তন, ভূমিরূপের উত্থান বা ক্ষয়সীমার উত্থান পতনের কারণে ক্ষয়চক্রের বিভিন্ন প্রকার বাধা আছে। এই বাধাগুলিকে বলা হয় ক্ষয়চক্রের বাধা। এবার আসি যে ক্ষয়চক্রের বাধার কারণ কি। হয়তো 3 মার্কের এইরকম করে দিতে পারে দ্বিতীয় নম্বরে, ক্ষয়চক্রের বাধার কারণগুলো কি, কি কারণের জন্য
ক্ষয়চক্র বাধা আছে। সংজ্ঞার মধ্যেই ক্লিয়ার করে দিয়েছি যে ক্ষয়সীমার পরিবর্তন হবে, বৃষ্টিপাত হয়তো বেশি হয়ে যেতে পারে, জলবায়ুগত চেঞ্জ হতে পারে, বা আরো কিছু দেখা গেল ভিতর থেকে অগ্নুৎপাত চলে আসতে পারে, দিয়ে ক্ষয়চক্র বন্ধ হয়ে যেতে পারে। তো এইগুলোই তার প্রধান কারণ। তো এইগুলোকে বিশেষ করে তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। এক, ক্ষয়সীমার পরিবর্তন। ক্ষয়সীমার পরিবর্তন, ক্ষয়সীমা কি, এরকম দিমাগে একটা প্রশ্ন আসতে পারে। আগে পড়িয়েছি ক্ষয়সীমা কি, ভূমির প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের যে সর্বশেষ সীমা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকে ক্ষয়সীমা বলে। ক্ষয়সীমা সমুদ্র পৃষ্ঠের নিচে ক্ষয় করতে পারে না, এ ধারণা দিয়েছেন জে.ডব্লিউ. পাওয়েল। ক্ষয়সীমার পরিবর্তন মানে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন। সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হলে ধনাত্মক পরিবর্তন, ক্ষয়সীমার পরিবর্তন, ঋণাত্মক হলে ঋণাত্মক ক্ষয়সীমার পরিবর্তন। একটা ধনাত্মক ক্ষয়সীমার পরিবর্তন, একটা ঋণাত্মক ক্ষয়সীমার পরিবর্তন। তো ধনাত্মক পরিবর্তন কি করে হয়? আসলে ক্ষয়সীমা কি? ক্ষয়সীমা আগে বলেছি, ক্ষয়সীমা হলো সমুদ্র পৃষ্ঠ, এটা হচ্ছে ক্ষয়সীমা। এটা ভূমির, এটা সমুদ্র পৃষ্ঠ। কোনো কারণে সমুদ্র পৃষ্ঠ তো উপরের দিকে উঠে আসতে পারে, সমুদ্রের জল উপরের দিকে উঠে চলে আসবে, তখন কি হবে? এই ক্ষয়চক্রটা বিঘ্নিত হয়ে যাবে। একটা নদী যে থাকবে, নদী তার গতিবেগ কমে যেতে পারে, বা বেশ কিছু অংশ নদী সমুদ্রের তলের দেশে চলে যেতে পারে। যৌবন অবস্থা থেকে সরাসরি হয়তো বার্ধক্য পর্যায়ে চলে আসতে পারে। এভাবে ঋণাত্মক ভাবে, ধনাত্মক ভাবে হতে পারে। ধনাত্মক মানে উপরের দিকে ওঠা, প্লাস হওয়া। আবার ঋণাত্মক হতে পারে কিভাবে? এই বরাবর পর্যন্ত জল ছিল, সমুদ্রের জল, যদি কোনো কারণে দেখা যায় যে সমুদ্রের জল নিচের দিকে নেমে গেছে, এই পর্যায়ে চলে এসেছে, এই পর্যায়ে, তাহলে যেটা নদী ছিল সেই নদীটা কি হবে? নতুন করে তার গতিবেগ বৃদ্ধি পেয়ে যাবে, পরিণত পর্যায়ের থেকে আবার যৌবন পর্যায়ে যেতে পারবে। এভাবে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তবে এই ঋণাত্মক ধনাত্মক হওয়ার প্রধান কারণ কি? সমুদ্র দেখা গেল ভূমিকম্পের ফলে যদি নিচের দিকটা বসে যায়, সমুদ্রের গভীরতা যদি বৃদ্ধি পেয়ে যায় বা জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে হতে পারে। যদি কোনো কারণে সমুদ্রের জল কমে যেতে পারে, বাষ্পীভবন বেশি হওয়ার কারণে বায়ুমণ্ডলে বেশি পরিমাণে ঘনীভূত হতে পারে। ঘনীভবন হয়ে জল যদি বায়ুমণ্ডল আর স্থলভাগে যদি জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, যেমন হিমযুগে বৃদ্ধি পেয়েছিল, আর সমুদ্রের জলের উচ্চতা কমে গিয়েছিল, হিমযুগের মানে আসলে স্থলভাগের উপরে বরফের আচ্ছাদন পড়ে যায়। এই কতগুলি কারণে কিন্তু সমুদ্র পৃষ্ঠের উত্থান পতনের কারণে ক্ষয়সীমার পরিবর্তন হতে পারে। আরো রয়েছে স্থিতিশীল পরিবর্তন। স্থিতিশীল ক্ষয়সীমার পরিবর্তন কি করে, স্থিতিশীল পরিবর্তন কি করে হতে পারে? যে কোনো একটি অঞ্চলে দেখা যায় একটি নদী প্রবাহিত হচ্ছে, যে সবশেষ সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে। এই নদীতে যদি বোঝার পরিমাণ কমে যায়, যদি পলির পরিমাণ কমে যায়, পলির পরিমাণ কিন্তু জলের গতিকে রোধ করে দেয়। পলির পরিমাণ কমে গেলে জলের গতিবেগ বৃদ্ধি পেয়ে যাবে। যদি দেখা গেল সেখানে বৃষ্টিপাত বেড়ে গেল নদীতে, তাহলে নদীর জলের গতিবেগ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে গেলে নদী তার ক্ষয় ক্ষমতা আগের থেকে বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আবার তোমরা নদী গ্রাস সম্পর্কে পড়েছো, যে দুর্বল অনুগামী নদী, একটি দুর্বল অনুগামী নদীকে পাশাপাশি দুটি নদী প্রবাহিত হয়, এবং একটি প্রধান পরবর্তী নদী তার বেশি পরিমাণে মস্তক ক্ষয়ের ফলে অপর পারে দুর্বল অনুগামী নদীকে ক্যাপচার করে সেই নদীর জল আবার অনুগামী নদী দিয়ে প্রবাহিত করে। যেমন দুটো নদীর জল একটা নদী দিয়ে প্রবাহিত হবে,
তখন কিন্তু নদীর পুনর্জীবন লাভ ফিরে আসে বা ক্ষয় করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। এইভাবে স্থিতিশীল পরিবর্তন হতে পারে। স্থিতিশীল পরিবর্তন জলবায়ুগত পরিবর্তনের কারণে হতে পারে, নদী গ্রাসের কারণে হতে পারে, বা বৃষ্টিপাতের বেশি পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেও হতে পারে। আর নদীতে বোঝার পরিমাণ যদি কমে যায় বা বেড লোডের পরিমাণ বা পলির পরিমাণ যদি কমে যায়, তাহলেও কিন্তু স্থিতিশীল পরিবর্তন হতে পারে। আরো কিছু রয়েছে, যেমন আকস্মিক পরিবর্তন। আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন কিভাবে হতে পারে? যদি দেখা যায় যে একটি নদীর প্রবাহ পথে ভূমিরূপের আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়ে গেছে, যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে পুরোপুরিভাবে নদীর প্রবাহ পথটা কিন্তু বন্ধ হয়ে যায়, মানে ম্যাগমা দ্বারা আচ্ছাদিত হয়ে যাওয়ার কারণে, যে সেখানে ক্ষয়চক্র কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে কোনো কারণে যে কোনো একটি আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল যদি শুষ্ক মরু জলবায়ুযুক্ত অঞ্চলের কাছাকাছি চলে, বৃষ্টিপাতের পরিমাণ হঠাৎ করে যদি কমে যায়, খরার সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু সেই অঞ্চলটি মরু জলবায়ুতে পরিণত হবে। মরু জলবায়ুতে পরিণত হলেই সেখানে নদীর ক্ষয়চক্রের পরিবর্তে বায়ুর ক্ষয়চক্র শুরু হয়ে যাবে। এই কতগুলি কারণের জন্য কিন্তু ক্ষয়চক্রে বাধা আছে। এরপরে মুখ্য উল্লেখযোগ্য যে বিষয়, সেটা হচ্ছে ভূমিরূপের পুনর্যৌবন লাভ কি। এই যে পুনর্যৌবন লাভ, বারবার কথাটা বলছি, পুনর্যৌবন লাভের কারণে ক্ষয়চক্রের বাধাটা আসছে। আসলে ভূমিরূপের পুনর্যৌবন লাভ কি? পুনর্যৌবন লাভ কথাটির অর্থই হলো, এটা ইংরেজিতে বলা হয় রেজুভিনেশন। রেজুভিনেশন রেজুভেনেশন পরীক্ষাতে আসতেই পারে যে ভূমিরূপে পুনর্যৌবন লাভ কি বা রেজুভেনেশন কাকে বলে। পুনর্যৌবন লাভ কথাটা বুঝতেই পারছে, নতুন করে তার যৌবন ফিরে পাওয়া। একটা ভূমিরূপ তার নতুন করে তার যৌবন ফিরিয়ে পায়। তো নতুন করে কখন কিভাবে পায়, মোটামুটি আলোচনা হয়েই গেছে, তবু আবার বলছি। যদি দেখা যায় যে অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে পুনর্যৌবন লাভ আসতে পারে। নদীতে বোঝার পরিমাণ যদি কমে যায়, তাহলে আসতে পারে। নদীতে যদি ভূমিরূপের কোনো কারণে ভূমিরূপের উত্থান ঘটে, তাহলে নদীর গতিবেগ বৃদ্ধি পেতে পারে, এভাবেও আসতে পারে। তো এই যে কতগুলি কারণ, আসলে নদীর গতিবেগ বৃদ্ধি পাওয়া আর নদীর নতুন করে ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পায়। নতুন করে ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে প্রথম স্টেজে আবার চলে যাওয়া, মিডিল স্টেজ থেকে আবার প্রথম স্টেজে চলে যাওয়া। এই চলে যাওয়ার প্রক্রিয়াটাকেই বলছে ভূমিরূপের পুনর্যৌবন লাভ। তাহলে এর সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা ঠিক এইরকমই, যদি পরীক্ষাতে আসে 2 মার্কের, তাহলে এই কথাগুলোকে সাজিয়ে বলতে হয়, তাহলেই হয়। যে ক্ষয়চক্রের পূর্ণতা প্রাপ্তির আগেই যদি নদীর তার নতুন করে ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায় বা যৌবন অবস্থায় ফিরে আসে, তাহলে এই যৌবন অবস্থায় ফিরে আসার প্রক্রিয়াকেই বলা হয় বা ঘটনাকেই বলা হয় ভূমিরূপের পুনর্যৌবন লাভ। তাহলে এর ভিতরে যদি আমি কতগুলি কারণগুলোকে ইনক্লুড করতে পারি, যে নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, বোঝার পরিমাণ বৃদ্ধি পাওয়া বা ভূমিরূপের উত্থানের কারণে, এই কথাটিকে যদি আমি প্রথমে দিতে পারি বা শেষের দিকে কারণ হিসেবে দিতে পারি, তাহলে কিন্তু অ্যান্সারটা খুব ভালো হবে। তাহলে সংজ্ঞাটা হয়তো এভাবে যদি দিতে পারো, তাহলে আরো বেশি ভালো হবে। যে ক্ষয়চক্রের ভূমিরূপের ক্ষয়চক্রের পূর্ণতা প্রাপ্তির আগেই নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, ভূমিরূপের ঢাল, ভূ আন্দোলনজনিত কারণে ভূমিরূপের ঢাল বৃদ্ধি পাওয়া, অথবা ক্ষয়সীমা যে রয়েছে সমুদ্র পৃষ্ঠের নিচের দিকে অবনমনের কারণে নদী তার পুনরায় যৌবন অবস্থা ফিরিয়ে, নদী বা ভূমিরূপের
পুনরায় যৌবন অবস্থা ফিরিয়ে পাওয়ার ঘটনাকে বলা হয় ভূমিরূপের পুনর্যৌবন লাভ। এবারে আসি যে পুনর্যৌবন লাভের কিন্তু কতগুলি প্রকার থাকে। আসলে এই প্রকারগুলো কিন্তু এক একটি কারণ বললেই হয় যে ভূমিরূপের পুনর্যৌবন লাভ কি। এইগুলো আগেই মোটামুটি ভাবে আলোচনা হয়ে গেছে, তবু আবার বলছি, যেহেতু এই ভূমির ছয় চক্রের বাধা আর ভূমির পুনর্যৌবন লাভ কিন্তু প্রায় কাছাকাছি, মানে ক্ষয় চক্রের বাধার কারণে কিন্তু পুনর্যৌবন লাভ আছে। তাহলে 1 নম্বর স্থিতিশীল পুনর্যৌবন লাভ। স্থিতিশীল পুনর্যৌবন লাভ, স্থিতিশীল পুনর্যৌবন লাভ, স্থিতিশীল কথাটি কিন্তু আগে বলা হলো, মোটামুটি ভাবে তোমরা হয়তো বুঝে গেছো। যে নদীতে বোঝার পরিমাণ কমে যাওয়া, নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অথবা কোনো একটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হয়তো কোনো কারণে বেড়ে যাওয়া, এই কতগুলি কারণের জন্য বা নদীর গ্রাসের কারণে নদীতে যদি জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, তাহলে নদী তার আগের ক্ষয় করার ক্ষমতা বা যৌবন পর্যায়ে যে পরিমাণ সে ক্ষয় করতে পারে, আমরা জানি যৌবন পর্যায়ের মূল বৈশিষ্ট্য হলো ক্ষয় করা। তাহলে নতুন করে যদি তার যৌবন অবস্থায় যেভাবে ক্ষয় করে সেই ক্ষয় অবস্থাটা প্রাপ্তি হয়ে যায় বা পেয়ে যায়, তাহলে সেটাকেই বলছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। তাহলে নদীর তো বোঝার পরিমাণ কমে যাওয়া, জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, বা বৃষ্টিপাতের ফলে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, নদী গ্রাসের ফলে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি কারণে যদি ভূমিরূপের পুনর্যৌবন লাভ আসে, অ্যাকচুয়ালি নদীর কারণেই কিন্তু ভূমিরূপের পুনর্যৌবন লাভ আসে। ভূমিরূপের পুনর্যৌবন আসলে কি, আর নদীর পুনর্যৌবন লাভ আসলে কি? যে নদী যখন তার ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে নিবে, তখনই কিন্তু এই যৌবন পর্যায়ে যে ধরনের ভূমিরূপগুলো গঠিত হয়, সেই ধরনের ভূমিরূপগুলো আবার নতুন করে গঠিত হবে। আবার নতুন করে এই যৌবন পর্যায়ে ভূমিরূপগুলো গঠিত হওয়াকেই বলছে ভূমিরূপের পুনর্যৌবন লাভ। তাহলে নদীর কারণেই কিন্তু ভূমিরূপের পুনর্যৌবন লাভ ঘটে। নদীর পুনর্যৌবন লাভ ঘটলে বা ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে ভূমিরূপের পুনর্যৌবন লাভ ঘটবে। তারপরে রয়েছে গতিশীল পুনর্যৌবন লাভ। গতিশীল পুনর্যৌবন লাভ, এই গতিশীল পুনর্যৌবন লাভ কি? যদি দেখা যায় একটা নদী ঠিক এরকম করে বইছে, যে সমুদ্রে এসে মিশেছে, এটা ভূমিরূপ, এর উপর একটা নদী রয়েছে, যদি কোনো কারণে দেখা যায় যে এই ভূমিরূপের উত্থান ঘটে, যদি এরকম ভাবে উত্থান ঘটে যায়, তাহলে এখানে যে নদীটি অবস্থান করবে, এই নদীটা তার গতিবেগ বাড়িয়ে দেবে। অথবা দেখা গেল যদি সমুদ্রের জলতল নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু নদী তার গতিবেগ বৃদ্ধি পেয়ে যাবে। তো এইভাবে নদীর পুনর্যৌবন লাভ পাওয়াকে বলছে গতিশীল পুনর্যৌবন লাভ। বা ঢালের বৃদ্ধি হয়ে যায়, ঢালের বৃদ্ধির কারণে, ভূ আন্দোলন জনিত কারণে যদি নদীর ঢাল বৃদ্ধি পায়, তাহলে নদী তার আগের ক্ষয় ক্ষমতা বা যৌবন পর্যায়ে চলে আসে, বা নিম্ন ক্ষয় করার ক্ষমতা তার কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আর এই নতুন করে এই নিম্ন ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া কি বলছে গতিশীল পুনর্যৌবন লাভ। কিসের কারণে? ভূ আন্দোলন জনিত কারণে নদীর যদি ঢালের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, ভূ আন্দোলন জনিত কারণ আর সমুদ্রের ঋণাত্মক পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের ঋণাত্মক পরিবর্তনের কারণে। এবার রয়েছে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। এই ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কি? ইউস্ট্যাটিক আন্দোলন তোমরা পড়েছো, এই সমুদ্র পৃষ্ঠের উত্থান পতনকেই বলছে ইউস্ট্যাটিক পরিবর্তন। বা সমুদ্র পৃষ্ঠের যদি সমুদ্রের উপকূলবর্তী আছে বা সমুদ্র পৃষ্ঠ ভূ আন্দোলন জনিত কারণে যদি উপরের দিকে উঠে বা নিচের দিকে নেমে যায়, সেই সমুদ্রের উপরের দিকে ওঠা নিচের দিকে যাওয়া, যেটাকে ধনাত্মক আর ঋণাত্মক পরিবর্তন আগে বললাম, এটাই কিন্তু ইউস্ট্যাটিক মুভমেন্টের মধ্যে পড়ে। ইউস্ট্যাটিক ভূ আন্দোলনটা কি, বা ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কি? ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কি? ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কি? এটা হলো কেবলমাত্র সমুদ্র পৃষ্ঠে
ধরো এখানে সমুদ্রটা রয়েছে ভূমির উপর, তাহলে সমুদ্র পৃষ্ঠ যদি নিচের দিকে নেমে যায়, সমুদ্র পৃষ্ঠ যদি নিচের দিকে নেমে যায় বা সমুদ্রের ক্ষয় সীমার যখন ঋণাত্মক পরিবর্তন হবে, এই ঋণাত্মক পরিবর্তন হলেই কিন্তু ভূমিরূপের এই ঢাল তখন কিন্তু ঋণাত্মক পরিবর্তন হয়ে যদি নিচের দিকে চলে আসে সমুদ্রটা যদি একটু বেশি নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু নদী তার গতিবেগ বাড়িয়ে নেয়, যে নয় নতুন করে ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি করে নেয়। তাহলে এইভাবে বা এই কেবলমাত্র সমুদ্র পৃষ্ঠের অবনমনের ফলে বা সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের কারণে যদি নদী তার ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। এরপরে আসি যে পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে। তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হয়তো পরীক্ষাতে ফ্রিকুয়েন্টলি আসে, যে ভূমিরূপের পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এরকম করে কিন্তু প্রশ্ন প্রায় আসে পরীক্ষাতে, খুবই ইম্পর্টেন্ট। একটা ভূমিরূপ পুনর্জীবন লাভ ঘটলে কি কি ভূমিরূপ নতুন করে সৃষ্টি হয় এইগুলি সম্পর্কে দেখো। এখানে কতগুলি ভূমিরূপের নাম আমি লিখে দিয়েছি, তোমাদের জেনারেলি এই ভূমিরূপগুলি পরীক্ষাতে আসে এবং এর মধ্যে মধ্যে আবার কিছু সাব ভূমিরূপ রয়েছে, এগুলি সম্পর্কে বিস্তৃত আলোচনা করছি। শোনো, 1 নম্বর নিক পয়েন্ট। নিক পয়েন্টকে বাংলাতে বলা হয় নিক বিন্দু। তোমরা মাধ্যমিকে পড়েছো নিক বিন্দু কি। ধরো এরকম একটা ভূমিরূপ রয়েছে, কোনো কারণে এখানে একটা নতুন করে ঢাল সৃষ্টি হয়েছে। এখানে একটা ঢাল ছিল, এই ঢালটা সিমিলার ছিল, কোনো কারণে এই নিচের অংশটা বসে গেছে, এই জায়গাটা বসে গেছে। নদীর প্রবাহ পথের সামনের দিক নিচের দিকে ভূ আন্দোলনের ফলে নিচের দিকে বসে গেছে। বসে গেলে দুটো ঢাল সৃষ্টি হয়। এটা নদীর প্রধান ঢাল ছিল, এটা পুরাতন ঢাল, এটা পুরাতন ঢাল, আর এটা হচ্ছে কি নতুন ঢাল, এটা নতুন ঢাল। তাহলে ভূ আন্দোলনের কারণে যদি নদীর প্রবাহ পথের নিম্নাংশ নিচের দিকে বসে যায়, তাহলে একটি নতুন ঢালের, এটি পুরাতন ঢালের পাশাপাশি একটি নতুন ঢাল সৃষ্টি হয়। এই পুরাতন ঢাল আর নতুন ঢালের যে বিচ্ছেদ বিন্দু, এই বিন্দু, এটা কি বলছে নিক বিন্দু বা নিক পয়েন্ট। আর এই নিক পয়েন্টের সৃষ্টি হবে জলপ্রপাত, এটা দিয়ে জলটা আছড়ে আছড়ে নিচের দিকে পড়বে। তাহলে ভূমিরূপের পুনর্জীবন লাভ কোনটুকু অংশে হলো, এইটুকু থেকে উপরের দিকে। যখনই এই অংশটা নিচের দিকে বসে যাবে তখন নদীর গতিবেগ বৃদ্ধি পেয়ে যাবে, তখন নতুন করে আবার ক্ষয় করার ক্ষমতা এই উপরের অংশে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। পরীক্ষাতে আসে যে নিক বিন্দুতে ড্যাশ সৃষ্টি হয় বা কি সৃষ্টি হয়, নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। জলপ্রপাত আর নিক বিন্দু আবার কি, যে একটি নদীর প্রবাহ পথে যদি কোনো কারণে ভূ আন্দোলন হয়, যে নিম্নাংশ নিচের দিকে বসে যায়, বসে গিয়ে পুরাতন ঢাল আর নতুন ঢালের মধ্যে যে বিচ্ছেদ বিন্দুটি সৃষ্টি হয়, সেই বিচ্ছেদ বিন্দুকে বলা হয় নিক বিন্দু। আর নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। এরপরে আসি নদী মঞ্চ বা রিভার টেরাস, ইংরেজিতে বলা হয় রিভার টেরাস। এই নদী মঞ্চ কি? ধরো এটা হচ্ছে নদী,
এটাতে নদী রয়েছে। এই নদীর পার্শ্ববর্তী যে উচ্চভূমিগুলো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের মতো, এইগুলো হচ্ছে নদী মঞ্চ। মঞ্চ মানে কি, স্বাভাবিকভাবে কোনো একটি স্থান থেকে একটু উঁচু জায়গা, সেটা তোমরা প্রত্যেকেই জানো, এটাকে প্ল্যাটফর্ম বলা হয়। তাহলে এই নদী মঞ্চ বা রিভার টেরাস, এখানে নদী মঞ্চ বলতে রিভারের ধাপ বা নদীর ধাপগুলোকে বোঝানো হয়, নদীর পাড় বরাবর যে ধাপগুলো অবস্থান করে। তো প্রথমে নদী এইটুকুতে ছিল না, এই লেভেলে ছিল নদী। নদীর যখন গতিবেগ কম থাকবে তখন নদী কিন্তু প্রশস্ত হয়, আর নদীর শক্তি খুব কম থাকলে নদী প্রশস্ত হয়, আর শক্তি যখন বৃদ্ধি পেয়ে যায় তখন নদী প্রশস্ত হবে না, যদি সোজা নিচের দিকে কেটে বসে যাবে। এইরকম ধরনের একটা পরিণত পর্যায়ে রয়েছে একটা ভূমিরূপ। সাপোজ একটা পরিণত পর্যায়ে নদীটা এতটা চওড়া রয়েছে। জেনারেলি পরিণত পর্যায়ে বার্ধক্য পর্যায়ে নদীর পথটা কিন্তু চওড়া থাকে। পার্বত্য অঞ্চলে নদী কখনো তোমরা চওড়া দেখতে পাবে না, সমভূমি অঞ্চলে কিন্তু আর বদ্বীপ অঞ্চলে নদী চওড়া দেখতে পাবে। এই নদী ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেয়ে গেছে, তখন নদী কেটে নিচের দিকে বসে গেছে। এই জলটা এইটা দিয়ে প্রবাহিত হচ্ছে, এইটুকু কিন্তু অংশ সে ছেড়ে দিয়েছে, এইটুকু অংশ ছেড়ে দিয়েছে দুই পারে। এই যে দুই পারেও হতে পারে, এক পারেও হতে পারে, যে উঁচু ভূমিভাগ সৃষ্টি করে, মঞ্চের আকারে যে ভূমির ভাগ সৃষ্টি করে, সেই ভূমিভাগটাকে বলা হয় নদী মঞ্চ। তাহলে প্রশস্ত সংজ্ঞাটা কি হবে? প্রশস্ত নদী উপত্যকায়, নদী উপত্যকার, প্রশস্ত নদী উপত্যকার নদী যদি পুনর্জীবন লাভের কারণে পুনরায় ক্ষয় ক্ষমতা বৃদ্ধি করে নিম্নাংশে ক্ষয় করে নদীটা আগের পুরাতন প্রবাহ পথকে ছেড়ে দিয়ে নিম্ন ক্ষয় করার ক্ষমতার ফলে নিম্ন গভীর হয়ে নিচের দিকে ঢুকে পার্শ্ববর্তী স্থানে যে উচ্চ ভূমিভাগ সৃষ্টি করে, মঞ্চের আকারে উচ্চ ভূমিভাগ সৃষ্টি করে, এই মঞ্চটাকে বলছে নদী মঞ্চ। তো নদী মঞ্চগুলো কিন্তু কত রকমের রয়েছে, কত প্রকারের রয়েছে, এগুলো হয়তো পরীক্ষাতে তোমাদের আসতেও পারে, নাও পারে। যদি দেখা যায় এরপর প্রকারগুলো, যেমন 1 নম্বরে রয়েছে সদৃশ্য নদী মঞ্চ। সদৃশ্য নদী মঞ্চ কি? সদৃশ্য নদী মঞ্চ কি, মানে দুই পারে নদী মঞ্চের ধাপটা কিন্তু মোটামুটি ভাবে সমান থাকবে, একদম সিমিলার। যদি নদীর দুই পাশে সমান আকারে বা নিয়মিত ভাবে একই রকম ভাবে যদি মঞ্চ গড়ে ওঠে, সেই মঞ্চটাকে বলবে সদৃশ্য নদী মঞ্চ। যদি এইরকম ভাবে গড়ে ওঠে নদী মঞ্চটা, এটা দিয়ে নদী, তাহলে কিন্তু সদৃশ্য নদী মঞ্চ হবে। দুই পাশের ধাপগুলো বা মঞ্চগুলো কিন্তু যদি সিমিলার বা নিয়মিত ভাবে গড়ে ওঠে। তারপরে রয়েছে বিসদৃশ্য নদী মঞ্চ। বিসদৃশ্য নদী মঞ্চ, এই বিসদৃশ্য নদী মঞ্চ মানে কি, এটা কিভাবে গড়ে ওঠে? এই সদৃশ্য নদী মঞ্চ যদি দ্রুত ক্ষয় করে তাহলে কিন্তু সদৃশ্য নদী মঞ্চ গড়ে উঠবে, যে দ্রুত। আর যদি ধীরে ধীরে ক্ষয় করে তাহলে কিন্তু বিসদৃশ্য নদী মঞ্চ ক্ষয় করতে পারবে। এই ধীরে ধীরে ক্ষয় করলে কি হবে, যে ক্ষয় শক্ত শিলাটা কিন্তু সেরকম ক্ষয় হবে না, দুর্বল শিলা বেশি ক্ষয় হবে। নদীর এক পারে যদি দুর্বল শিলা থাকে, নদীর পারে কিন্তু তখন বিসদৃশ্য নদী মঞ্চ। ধরো এই পারে হয়তো দুটো রয়েছে, বা এক হাতে এই পারে নদী মঞ্চগুলো ঠিক এরকম রয়েছে, এপারের নদী মঞ্চের সঙ্গে এই পারের নদী মঞ্চের কিন্তু মিল নেই, তাহলে এটাকে বলে বিসদৃশ্য বা অযুগ্ম। আর আগেরটাকে বলতে যুগ্ম, পাশাপাশি যদি একই রকম ভাবে গড়ে ওঠে যুগ্ম, বা আমরা জানি যমজ বলা হয় যদি মানুষ যদি একই রকমের হয়, যমজ নদী মঞ্চ বা যুগ্ম নদী মঞ্চ। দেখি বুঝতে পারছি এই নদী মঞ্চটা কিন্তু যদি নদীর দুই পারে নদী মঞ্চগুলো যদি একই রকম ভাবে গড়ে না ওঠে তাহলে সেইগুলোকে বলা হয় বিসদৃশ্য নদী মঞ্চ। বিসদৃশ্য নদী মঞ্চগুলো যদি তোমরা এতে যাও, কাটোয়ায় যদি বেড়াতে যাও, সেখানে অজয় নদী এসে, অজয়
আর অজয় নদ এসে ভাগীরথী নদের সঙ্গে মিশছে, তার পাড়েই কিন্তু দেখতে পাবে বিসদৃশ্য নদী মঞ্চগুলো একদিকে ধাপ হয়ে চলে গেছে, দুই দিকের কিন্তু সিমিলার ধাপ নেই। তারপরে রয়েছে কিছু প্রশস্ত নদী মঞ্চ। প্রশস্ত নদী মঞ্চ বা এটাকে স্ট্রথও বলা হয়। স্ট্রথ নদী মঞ্চও বলা হয়। প্রশস্ত নদী মঞ্চ, নদী মঞ্চগুলো যদি বেশি প্রশস্ত হয় তাহলে কিন্তু এই নদী মঞ্চগুলো যদি বেশি বেশি চওড়া হয়ে যায়, নদী মঞ্চগুলো যদি বেশি চওড়া হয় তাহলে সেটাকে বলবে প্রশস্ত নদী মঞ্চ। আবার বলছে এইগুলো কিন্তু পরীক্ষাতে সেরকম মানে খুব আসে না। আরো রয়েছে পলিযুক্ত নদী মঞ্চ। যদি এই নদী মঞ্চের উপরে যদি পলির পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে যায় বা পলি পড়ে, যদি বন্যার ফলে যদি সেখানে পলির পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় তাহলে পলিযুক্ত নদী মঞ্চ গড়ে উঠতে পারে। গঙ্গার ধারে কিন্তু কিছু কিছু পরিমাণে যে নদী মঞ্চগুলো আমরা দেখতে পাই এইগুলো কিন্তু বিশেষ করে পলিযুক্ত নদী মঞ্চের আয়ত্তায় পড়ে। আরও রয়েছে কিছু প্রস্তরযুক্ত নদী মঞ্চ। প্রস্তর মানে কি, এগুলো একটু উঁচু পার্বত্য অঞ্চলের যখন নদী পার্বত্য অঞ্চল ছেড়ে যখন সমভূমি অঞ্চলে প্রবেশ করবে তখন যে নদী মঞ্চগুলো গড়ে উঠবে তার উপরে কিন্তু পাথর দ্বারা আচ্ছাদিত ভূমি থাকবে এবং এই পাথর দ্বারা আচ্ছাদিত ভূমির নদীটা কয়েকটি শাখায় বিভক্ত হয়ে যাবে। এই ধরনের নদী মঞ্চগুলোকে বলবে। তখন দেখতে পাবে যে একটা নদীর প্রবাহ পথে, একটা নদীর কতগুলি শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, প্রবাহ পথে কতগুলি পরপর বিভক্ত নদী মঞ্চ রয়েছে, উঁচু উঁচু শক্ত শিলা রয়েছে। এই ধরনের নদী মঞ্চগুলোকে বলবে প্রস্তরযুক্ত নদী মঞ্চ। এগুলো পরীক্ষাতে খুব কমই আসে। এরপরে আসি উপত্যকার মধ্যে উপত্যকা, ইংরেজিতে বলা হয় ভ্যালি ইন ভ্যালি। দেখো এটা একটি এই বরাবর একটি উপত্যকা ছিল, নদী প্রবাহিত হচ্ছিল। নদীটা কয়েকবার একাধিকবার যদি বলা হয় নদী একাধিকবার কয়েকবার বা একাধিকবার যদি পুনর্যৌবন লাভ ঘটে তাহলে উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হয়। যে এখান থেকে এটুকু ছিল পুরাতন উপত্যকা, একবার পুনর্যৌবন লাভ ঘটেছিল, নদীটা এই বরাবর পর্যন্ত ছিল, পরবর্তীকালে আবার নদীর ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, পুনর্যৌবন লাভ ঘটেছে, এই পর্যন্ত কিন্তু নদী অবস্থান করছে বর্তমানে এই পর্যন্ত। এই কয়েকবার বা একাধিকবার নদীর যদি পুনর্যৌবন লাভ ঘটে তাহলে নদী তার কয়েকবার নিম্ন ক্ষয়ের কারণে তার পুরাতন উপত্যকা ছেড়ে নতুন উপত্যকা, আবার পুরাতন উপত্যকা ছেড়ে নতুন উপত্যকায় বা কয়েকটি ধাপ যখন পরপর হবে ধাপে নদী নিচের দিকে সোজা কেটে বসে যাবে। তো এইরকম ধরনের নদী উপত্যকাগুলোকে বলবে উপত্যকার মধ্যে উপত্যকা বা নদী মঞ্চের ভিতরে নদী মঞ্চ। এরপরে কর্তিত নদীবাঁধ। এই কর্তিত নদীবাঁধ তোমরা দশম শ্রেণীতে পড়েছ। নদী যদি শক্ত শিলার উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন নদী সোজাসুজি কেটে নিচের দিকে বসে যায়, আঁকা বসে গিয়ে যে বাঁকগুলো সৃষ্টি করে। বাঁক সাধারণত নরম শিলার উপরে সমভূমিতে গঠিত হয়, যেগুলোকে নদী বাঁক বলা হয়। এই নদী বাঁকগুলো যদি শক্ত শিলার উপরে গঠিত হয় তাহলে খাড়া হয়ে নিচের দিকে খাড়া হয়ে থাকে, একদম পুরোপুরিভাবে খাড়া, ঢালটা খুব খাড়া হয়। শক্ত শিলার উপর দিয়ে যদি প্রবাহিত হয় ঢালটা খুব গভীর, সোজাই ঢাল খাড়া হয়। উপর থেকে নদীটাকে কিন্তু খুব গভীরতাই মনে হয়, মানে খাড়া ঢালুযুক্ত পার থাকে, খাড়া পার। এইরকম ভাবে যখন নদী এইরকম ধরনের খাড়া পার কখন হয়, নদী যখন গভীর
উপত্যকা কখন সৃষ্টি করে? এই বিশেষ করে ক্যানিয়ন, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছ, গভীরতম ক্যানিয়ন। এই ক্যানিয়নগুলো বা এই যে এই ধরনের যে নদী বা কর্তিত নদী বা মানে নদী যখন কেটে নিচের দিকে বসে যায়, নিচের দিকে কেটে যখন বসে যায়, নদী যদি ক্ষয় করার ক্ষমতা পার্শ্বস্থায়ী ওই স্থানে না হয়ে যদি কেবলমাত্র নিম্ন ক্ষয়ে হয়, কিন্তু শক্ত শিলার উপরেই নদীবাগ কর্তিত নদীবাগগুলো সৃষ্টি হয়। নদীবাগ জেনারেলি মধ্যপ্রবাহে বা সমভূমি নিম্ন বদ্বীপ প্রবাহে সৃষ্টি হয়, কিন্তু যদি শক্ত শিলার উপরে সৃষ্টি হয় সেটা সে নদী কেবলমাত্র নিম্ন ক্ষয়ের কারণে তার যদি যখন নিচের দিকে বসে যায়, গভীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটাকে বলছে কর্তিত নদীবাগ। আর এই কর্তিত নদীবাগগুলো আবার দুই রকমের হয়, সদৃশ্য কর্তিত নদীবাগ আর বিসদৃশ্য কর্তিত নদীবাগ। সদৃশ্য মানে কি? সদৃশ্য মানে কি যে নদীবাগ এই নদীটা সিমিলার, এখন উপত্যকাটা সিমিলার রয়েছে, যদি দেখা যায় যে আবার নদীটা কেটে নিচের দিকে বসে গেছে একদম সিমিলার একই রকম ভাবে যদি নিচের দিকে কেটে বসে যায়, তাহলে সেটা বলে সদৃশ্য কর্তিত নদীবাগ। আর একটা নদীবাগ প্রথমে এইরকম পর্যায়ে ছিল, তার কেটে কেটে পুরোপুরি ভাবে নিচের দিকে বসার প্রবণতা কিন্তু এক রকমের নয়। এখানে সিমিলার ছিল কিন্তু এখানে গিয়ে এইদিকে বেশি চেপেছে, আবার এখানে গিয়ে একটু কম, এদিকে বেশি চেপেছে, আবার এখানে একটু কম চেপেছে। এইরকম ভাবে যখন নদী কর্তিত নদীবাগটা সৃষ্টি হবে বা দুই পারের যে নদীর ক্ষয় করার ক্ষমতা সেটা যদি সমান আকারে না হয়, তাহলে কিন্তু বিসদৃশ্য কর্তিত নদীবাগ সৃষ্টি হবে। এটা কি কখন সৃষ্টি হবে? নদীতে যখন নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা যখন দ্রুত হবে, তখন সদৃশ্য নদীবাগ সৃষ্টি হবে শক্তশিলার উপর। আবার বলছি শক্তশিলার উপর এটাও হবে ওটাও হবে। শক্তশিলার উপর নদীর পুনর্জীবন লাভের ফলে নদীর ক্ষয় করার ক্ষমতা যদি দ্রুত হয়, তাহলে সদৃশ্য নদীর দুই পারে একই রকম ভাবে নদী কর্তিত নদীবাগগুলো সিমিলার ভাবে গড়ে উঠবে বা একই রকম ভাবে গড়ে উঠবে দুই পারে। আর যদি দেখা যায় তার ভূমিরূপের ভূমিরূপ অথবা নদীর ক্ষয় করার ক্ষমতা, অ্যাকচুয়ালি নদীর ক্ষয়ের ফলে কিন্তু ভূমিরূপের ক্ষয় হয়, নদীর ক্ষয় করার ক্ষমতা যদি ধীরে ধীরে হয়, তাহলে কিন্তু বিসদৃশ্য কর্তিত নদীবাগ সৃষ্টি হবে। এরপরে দেখো উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র অঞ্চল। একটা উত্থিত সমুদ্র সৈকত কি? বিচ, সমুদ্র যেখানে স্থলভাগের সাথে এসে মিলিত হয়, সেটি উপকূল আর উপকূলের নিচের ভাগকে যেখানে সমুদ্র জল খেলা করে সেটাকে বলা হয় সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের মানে উত্থিত সমুদ্র সৈকত কি, সেটা তোমরা আগের ক্লাসগুলো যদি ভালো করে করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এটা বুঝতে পারছো। এটা সমুদ্র, এই অংশটুকুকে বলবে সমুদ্র সৈকত। যদি কোনো কারণে এই অংশটা উপরের দিকে উঠে যায়, ভূ আন্দোলনের কারণে কিন্তু উপরের দিকে উঠে যায়, তখন সমুদ্রটা কোথাও কিরকম অবস্থানে থাকবে? নিচের দিকে অবস্থানে থাকবে। তাহলে এই ধরনের এইটুকু অংশকে বলবে উত্থিত সমুদ্র অঞ্চল, উত্থিত সমুদ্র সৈকত বা সমুদ্র মঞ্চ। তো সমুদ্র সৈকত থেকে সমুদ্র মঞ্চ কিন্তু একটু আলাদা, মানে উত্থিত হলেই কিন্তু সেটা উত্থিত সমুদ্র সৈকত, কিন্তু তার উচ্চতা যদি 50 মিটারের যদি বেশি হয়, 50 মিটারের যদি বেশি হয়, তখন কিন্তু সেটা মঞ্চের আকারে অবস্থান করবে, একটু বেশি মঞ্চের আকারে উঁচু হয়ে অবস্থান করবে এরকম ভাবে, তখন এটাকে বলবে সমুদ্র মঞ্চ। উত্থিত সমুদ্র সৈকতের উচ্চতা যদি 50 মিটারের বেশি হয়, সেটাকে বলবে সমুদ্র মঞ্চ বা সি প্ল্যাটফর্ম। এরপরে আসি সমউচ্চ সমতল শীর্ষ সমন্বিত ভূমিরূপ। ভাষাটি বোঝো, সমউচ্চ মানে একই সমান উচ্চতা যুক্ত, শীর্ষ সমন্বিত বা তাদের যে শীর্ষ বা পিক পয়েন্ট রয়েছে তার উচ্চতা কিন্তু সমান, এমন ভূমিরূপ। এই ভূমিরূপটা কিরকম ভাবে গঠিত হয়? ধরো একটি ভূমিরূপ
বার্ধক্য পর্যায়ে চলে এসেছে, বা যেটা বলা হয় সমপ্রায় ভূমি। এটা সমপ্রায় ভূমি। এটা একটা সমপ্রায় ভূমি, বার্ধক্য পর্যায়ে ভূমিরূপের উত্থান হয়েছে, উপরের দিকে উঠে গেছে, সমুদ্র নিচের দিকে নেমে গেছে। এই সমপ্রায় ভূমির উপর কিছু কিছু ছোটখাটো নদী থাকবে। এই নদীগুলি তাদের নতুন করে ক্ষয় করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। নতুন করে ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পাবে, যে নদী সরাসরি নিচের দিকে কেটে বসবে। আবার ফের বিয়াকৃতির উপত্যকা সৃষ্টি করে নদী, এগুলোতে নদী অবস্থান করবে, এগুলোতে নদীর জল অবস্থান করবে। ঠিক এইভাবে আবার নতুন করে যখন পুনর্জীবন লাভ ঘটবে, কিছুদিন পরে এটা আবার আরো বেশি গভীর হবে, আরো বেশি গভীর হবে। এরকম ভাবে গভীর হবে, কিন্তু তাদের শীর্ষ দেশগুলো একই রকম উচ্চতায় অবস্থান করবে। এই ধরনের ভূমিরূপগুলোকে বলবে সমুচ্চ শীর্ষ দেশ সমন্বিত ভূমিরূপ। এই ভূমিরূপে কার উপরে গঠিত হবে? যদি সমপ্রায় ভূমির উপর নতুন করে নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি ঘটে, বা যৌবন পর্যায়ে এসে নদীটা বা ভূমিরূপটা উপস্থিত হয়ে যায়, তাহলে কিন্তু এইরকম ধরনের ভূমিরূপ গঠিত হয়। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। এই প্রশ্নগুলো হয়তো 5 মার্কের, খুবই ইম্পর্টেন্ট আসে। 1 মার্কের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো 1 মার্কের করে আসে বা 2 মার্কের করে আসতে পারে। জেনারেলি নিট পয়েন্ট, নদী মঞ্চ, তারপরে এই উপত্যকার মধ্যে উপত্যকা, এই প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষাতে। এই প্রশ্নগুলো তোমরা ছোটোখাটো শর্ট করে লেখার চেষ্টা করবে, নিজের বইগুলো দেখো, বইগুলো পড়ো, তাহলে সহজ হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই।